নমস্কার, আমি কুশ। স্টোরি সিটি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প শেষ ট্রেনের যাত্রী। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। গত পর্বে শুনেছেন অরুণ দত্তের মোবাইলের শেষ লোকেশন ছিল ধুলিয়ান স্টেশনের কাছাকাছি একটি পুরনো কেবিন, যেখানে রক্তের দাগ, ভাঙা চশমা ও ফোন কভার পাওয়া যায়। কিন্তু ফরেন্সিক রিপোর্ট জানায় রক্তের ডিএনএ অরুণের নয়, বরং রবিন ঘোষ নামে এক রহস্যময় ব্যক্তির, যিনি অরুণ দত্তের মতো দেখতে। রেল পুলিশের কনস্টেবল শশাঙ্ক রায়ের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। তদন্তের গভীরে গিয়ে ঘোষবাবু বুঝতে পারেন অরুণের নিখোঁজ হওয়ার পেছনে রয়েছে একটি বড় দুর্নীতি মামলা, যার সঙ্গে একজন ভাড়াটে লোক বা ডুপ্লিকেট ব্যক্তি জড়িয়ে। শুরু করছি শেষ ট্রেনের যাত্রী গল্পের চতুর্থ পর্ব। রায়গঞ্জ থানার তদন্ত টেবিলের উপর ছড়িয়ে আছে দুটি আলাদা ফাইল। একটি অরুণ দত্ত, কর্পোরেট কর্মী, পরিবারসহ একজন সৎ শৃঙ্খলাপূর্ণ মানুষ। অন্যটি রবিন ঘোষ, কোনো স্থায়ী ঠিকানা নেই, ভোটার আইডি নেই, স্কুলের রেকর্ড নেই। অথচ ট্রেনের সিসিটিভিতে দেখা যায় তার অস্তিত্ব। তার চেহারায় অরুণ দত্তের আশ্চর্য মিল। ঘোষবাবু বললেন, দুজন মানুষ দেখতে এক, কিন্তু একজন বাস্তব আর অন্যজন অন্ধকারের সৃষ্টি। এই অন্ধকারেই হারিয়ে গেছে আসল মানুষটা। অরিন্দম পাল একটি তথ্য নিয়ে হাজির। স্যার, একটা চমকপ্রদ তথ্য মিলেছে। রবিন ঘোষ নামে কেউ গত বছর পর্যন্ত ইন্টারন্যাশনাল হসপিটালিটি কনসালটেন্সি নামে একটা ভুয়ো কোম্পানিতে কাজ করতেন। ঠিক কোথায়? দিল্লিতে। কিন্তু কোম্পানিটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। অথচ সেই কোম্পানির মাধ্যমেই নাকি তাকে ভারতে বিভিন্ন প্রজেক্টে পাঠানো হতো, এবং প্রতিবারই ভুয়ো আইডি দিয়ে। ঘোষবাবু ধীরে ধীরে বলেন, এটা একটা গোটা চেন। জাল পরিচয় তৈরি করে মানুষকে কাজে লাগানো হয়, আর যখন তাদের প্রয়োজন শেষ, মুছে দেওয়া হয় অস্তিত্ব। অনামিকা দত্তের পুরনো এক অ্যালবাম থেকে একটি ছবি পাওয়া যায়, তার এনজিওর অনুষ্ঠানে তোলা। ছবিতে সে, তার বন্ধু ও একজন ব্যক্তি যার মুখ হুবহু রবিন ঘোষের মতো। ঘোষবাবু ছবিটি তুলেই বলেন, অর্থাৎ রবিন ঘোষ অনামিকার পুরনো পরিচিত। তাহলে সে কি ইচ্ছাকৃতভাবে অরুণ দত্তের জায়গা নিতে এসেছিল? অরিন্দম পাল বলেন, হয়তো, অথবা সে নিজেই অরুণ দত্তকে ফাঁদে ফেলে নিখোঁজ হয়েছে। সাইবার ইউনিট জানায় রবিনের শেষ মোবাইল পিং করে সিথি রোড, কলকাতা এলাকায়। সেখানেই এক গেস্ট হাউস, যেখানে সে এক সপ্তাহ আগে অবস্থান করেছিল। রেজিস্টারে তার নাম ছিল অভিষেক সেন। ঘোষবাবু চোখ সরু করে বলেন, একই ব্যক্তি, তিনটে নাম, রবিন, অভিষেক, অরুণ। এই পরিচয় বিভ্রাটি বোঝাচ্ছে সে হয়তো তার আসল পরিচয়ই জানে না, অথবা আমাদের জানতে দিচ্ছে না। টানা চাপের পর রেল পুলিশ কনস্টেবল শশাঙ্ক রায় স্বীকার করেন, স্যার, আমাকে ফোনে নির্দেশ দেওয়া হয়েছিল। বলেছিল একজন যাত্রীকে আলাদা করে নিয়ে গিয়ে কেবিনে রাখলে 20,000 টাকা পাব। তারা বলেছিল, তুমি শুধু দরজা বন্ধ করে রাখো, বাকিটা আমরা দেখব। আমি জানতাম না। এরপর কি হবে? তারা কারা? ঘনাস গর্জে ওঠেন, আমি জানি না স্যার, শুধু ফোনে কথা হয়েছে, নম্বরও এখন বন্ধ। ঘোষবাবু নিজের খাতায় লিখে ফেলেন, শিকারীরা ট্রেনের শিকার খুঁজছিল, আর একজন কনস্টেবল ছিল তাদের হাতের পুতুল। অনামিকা দত্ত থানায় এসে এক নীরব মুহূর্তে ঘোষণা করেন, আপনারা যাকে খুঁজছেন সে বেঁচে আছে। আমি গতকাল রাতে ওর সঙ্গে কথা বলেছি। ঘোষবাবু চমকে ওঠেন, কি বলছেন আপনি? হ্যাঁ, ও বলেছে আমাকে চিনতে পারবে না কেউ। ও এখন সম্পূর্ণ অন্য পরিচয় বাইরে আছে। ও শুধু বলেছে কোনোভাবেই মামলা বন্ধ করানোর চেষ্টা করা হচ্ছে, আর ওর মৃত্যুর ভান করে সব কাগজপত্র বাইরে পাচার করানোর প্ল্যান ছিল। ঘোষবাবু ধীরে বললেন, অরুণ দত্ত নিজেই তার মৃত্যুর গল্প সাজিয়ে কারো হাত থেকে বাঁচতে চাইছিল। অনামিকা একটি কাগজ এগিয়ে দেন, অরুণের হাতে লেখা, 24 ঘণ্টার মধ্যে যদি কিছু না ঘটে, তাহলে বুঝবে আমি ধরা পড়ে গেছি, আর তখন শুধু সত্যিটা প্রকাশ করো, এর বাইরে কিছু নয়। ঘোষবাবু তার ডেস্কে ফিরে বসে বললেন, আমরা এখন জানি কে আমাদের সামনে ছায়া হয়ে আছে। এবার ছায়া সরিয়ে আলোয় আনতে হবে আসল অপরাধীকে।
গল্পের পরবর্তী অংশ আগামী পর্বে।